যে প্রকৃতির উজাড় করা সৌন্দর্যে ভরপুর নেপাল, সেই প্রকৃতির প্রলয় গ্রাসে আজ ক্ষতবিক্ষত পাহাড়ের রানী। হরপাবানে এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু ভারতীয় নিখোঁজ। বিহার উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট, প্রস্তুতি তুঙ্গে। এদিকে কলকাতা হাওড়ার পুরভোট নিয়েও বিজেপির প্রস্তুতি তুঙ্গে, কিন্তু সকাল থেকে এই ছবিটা ভয় ধরানোর মতন। আচমকা আসা হরপাবানে চারপাশে প্রচুর বাড়ি ঘর ব্রিজ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, খড়কুটোর মতন উড়ে গিয়েছে। আমি শুরুতে প্রতিবেদন আকারে ছবিটা আপনাদের কাছে রাখতে চাইবো। যে ছবি দেখা গিয়েছে সেই ছবি সচরাচর কোনো হলিউড ফিল্মে বা সিনেমায় দেখা যায়, কিন্তু বাস্তবে এই ছবি দেখা গিয়েছে যা ভয় ধরানোর মতন, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতন। দেখুন কতটা ক্ষতি ডেকে এনেছে এই আচমকা হরপাবান নেপালে। ধেয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন সবাই, কিন্তু শেষ রক্ষা হলো না। মুহূর্তের মধ্যে সবকিছু চলে গেল প্রকৃতির গ্রাসে। ভয়াবহ এই দৃশ্য হার মানাবে হলিউডের ছবিকেও। কাগজের মতো ভেসে এলো কংক্রিটের সেতু, কাদা জল পাথরের স্রোত গিলে নিল বাড়ি গাড়ি। জল প্রলয়ে বিপর্যস্ত হলো নেপাল। অথচ বুধবার সকালে নেপালের কোথাও বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। ঝলমলে রোদের সঙ্গে ছিল ঝকঝকে নীল আকাশ। তখন সকাল 9টা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ তীব্র গুড়গুড় শব্দ শুনতে পান তারা। বাইরে বেরিয়ে দেখেন বিস্ফোরণের ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে নেমে আসছে জলের স্রোত। প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে তিব্বত থেকে নেমে আসা ভূতকোশী নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পায়। হুড়মুড়িয়ে নেমে আসে হরপাবান। কিন্তু হঠাৎ করে কেন এই বিপর্যয়? প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে নেপালের পড়শি দেশ চীনে অতি ভারী বৃষ্টি হচ্ছে, ফলে তিব্বতের জলাধারগুলিতে জলের পরিমাণ বাড়ছিল। সূত্রের খবর, বুধবার সকালে একটি জলাধার ভেঙে যায়। অন্যদিকে ভূবিজ্ঞানীদের ধারণা, তিব্বত এলাকায় বরফের ধসের কারণে ভূতকোশী নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে প্রচুর পরিমাণ জল নেমে আসে নেপালে। হরপাবানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া, নোয়াকোট, থাদিং, চিতওয়ান সহ নেপালের 6টি জেলা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যাপক হতাহতের আশঙ্কা করছে রাসুয়া জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজের জন্য সেনা ও পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি। নেপাল ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তত 10টি পর্যটন সংস্থার 384 জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে 105 জন ভারতীয় সহ 291 জন বিদেশি নাগরিক। নিখোঁজ নেপালের 93 জন নাগরিক। পাশাপাশি নেপাল প্রশাসনের তরফে খোলা হয়েছে হেল্পলাইন, টোল ফ্রি এমার্জেন্সি নাম্বার 1234, হটলাইন নাম্বার 1144। এছাড়াও যোগাযোগ করা যাবে 9851289445 নম্বরে। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসও চালু করেছে হেল্পলাইন। নম্বরগুলি হল 9851316807 এবং 9709107500। এদিকে তিব্বত থেকে নেমে আসা ভূতকোশী নদী মিশেছে গণ্ডক নদীর সঙ্গে, যার ফলে নেপাল থেকে নেমে আসা জলে ফুঁসতে শুরু করেছে গণ্ডক। সেই কারণে সতর্ক রয়েছে বিহার প্রশাসন। এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1934-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহ স্মৃতি ফিরল 11 বছর পর। নেপাল বিপর্যস্ত হল হরপাবানে। সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় ভারতের সাহায্য চেয়েছে নেপাল। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রিয়াঙ্ক পি পটেল। আমি শুরুতেই প্রিয়াঙ্কবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি, যে ছবি দেখা যাচ্ছে এই ছবি সাম্প্রতিককালে শেষ কবে দেখা গেছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। সুনামিতে সচরাচর এই বিপুল জলোচ্ছ্বাস দেখা যায়, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে দুটো কারণ হিসাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এক হচ্ছে তিব্বতে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল, যার জন্য জলাধার ধরে রাখতে না পেরে একটি জলাধার বা বাঁধ ভেঙে যায়, সেখান থেকে এটা হতে পারে। আবার একটা কথা শোনা যাচ্ছে যে বরফ ধসে নাকি এই ঘটনা ঘটেছে, মানে হিমবাহ ধসে, গ্লেশিয়ার বার্স্ট বলে শোনা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে কি থেকে এই মহা বিপর্যয়টা নেপালে আজকে আমরা দেখলাম?
নমস্কার। দেখুন, ঘটনাটা শুধুমাত্র আজ সকালেই ঘটেছে এবং তাই জন্যে আমাদের কাছে এতটা সময় এখনও আসেনি যে আমরা পুরোটা পরীক্ষা করে দেখব যে এক্স্যাক্ট কারণটা কী। কিন্তু যে সায়েন্টিস্টরা ওখানে আছেন এবং যারা এটা পরীক্ষা করে দেখেছেন তাদের মতামতে হচ্ছে যে দুটি কারণ আপনি বললেন, যে খুব বৃষ্টি পড়ছিল এবং চায়না যেমন রিপোর্ট করেছে ওদের যে কন্ট্রোল টিবেটিয়ান যে এলাকা আছে সেখানে একটা গিয়ং কাউন্টি ল্যান্ডস্লাইড বা মাডস্লাইড ওরা রিপোর্ট করেছে, যে বিশাল পরিমাণে ওখান থেকে কাদা জল নেমে এসছে, ধস নেমে এসছে সেখান থেকে। তার একটা কারণ, সেটা একটি কারণ এর পেছনে হতে পারে। অন্যজন বলছেন যে সেখানে কোনো এরকম হিমবাহ বা কোনো একটা হিমবাহ ধসে এসেছিল, তার জন্য অনেকটা জল তার পেছনে ব্লক হয়ে যায় এবং তারপরে সেই বাঁধটি যখন ভেঙে যায় তখন পুরোপুরি একসাথে এই পাথর, মাটি, জল পুরোপুরি একসাথে নেমে আসে। তাই জন্য এই ভয়াবহ দৃশ্যটি দেখা গেছে। তো এই দুটি কারণ। এবার ইভেন্টটা হয়ে গেলে বা আমরা যখন আরও কিছু ডেটা পাবো, স্যাটেলাইট ইমেজ দেখা যাবে বা অনফিল্ড কোনো রিপোর্ট আসা শুরু করবে, তখন এক্স্যাক্ট রিজনটা বলা যাবে। মানে আমি বলছি এটার কোনো কি আগাম ইঙ্গিত পাওয়া কোনোভাবেই সম্ভব নয়? তার কারণ ধরুন একটা জায়গায় যদি এরকম টানা, আমি যদি এটাও ধরে নিই যে বাঁধ ভেঙে এটা হয়ে থাকতে পারে, ধরুন সেখানে বাঁধ বা জলাধার যদি জল ধারণ ক্ষমতা ক্রমশ তার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে, সে সময় পার্শ্ববর্তী দেশে অ্যালার্ট, সেরকম কি এক্ষেত্রে কিছু করা যায়নি, না সেরকম কোনো ইঙ্গিত পাওয়া সম্ভব নয় সচরাচর? না, সেরকম ইঙ্গিত কিছুটা পাওয়া অবশ্যই সম্ভব। দেখুন, রসুয়া ডিস্ট্রিক্টে অনেক বিপর্যয় হয়েছে, কিন্তু তার নিচে যে অংশগুলি, ত্রিশুলি বাজার বা নিচের যে অংশগুলি, সেখানে অ্যালার্ট গেছে যে জলের স্তর বেড়ে যাচ্ছে। যেমন ইন্ডিয়াতেও অ্যালার্ট এসছে যে জলের স্তর বেড়ে যাচ্ছে, তাই জন্য কিছু অ্যাকশন নেওয়া গেছে। এবার এর জন্যে আমাদের কন্টিনিউয়াসলি এই যে আইস ড্যামগুলো বা এই আইস অ্যাভালাঞ্চগুলো, এইগুলো কন্টিনিউয়াসলি আমাদের মনিটর করা দরকার। অনেক সময় যেটা হয় যে স্যাটেলাইট ইমেজ অনেক সময় ক্লিয়ার হয় না বা এক্স্যাক্ট বোঝাও নাও যেতে পারে, কিন্তু কিছু আমাদের মেথডস আছে যেটা দিয়ে আমরা মনিটর করতে পারি। না, একটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের দেশের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে, বিশেষত বিহার এবং উত্তরপ্রদেশের নেপাল সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে প্রিয়াঙ্কবাবু, সেক্ষেত্রে হাই অ্যালার্ট জারি হয়েছে। এটাও নাকি শোনা যাচ্ছে বিহার সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে কথোপকথনও হয়েছে। তো আমাদের দেশের কোন কোন রাজ্যে অত্যন্ত সতর্ক এই মুহূর্তে থাকা উচিত? আজকে সকালে উত্তর নেপালে যে ঘটনাটি ঘটেছে, যে ভোদকোশি নদীতে ঘটেছে, সেটা ত্রিশুলি নদীতে মেশে, ত্রিশুলি নদীটা এসে আমাদের কালীগণ্ডক নদীতে মেশে, যেটি এসে আমাদের উত্তরপ্রদেশে ঢোকে, তারপরে বিহারে চলে যায়, পাটনার কাছে সোনপুরে গঙ্গার সঙ্গে মিশে যায়। তো আমাদের দেশে এই দুটি রাজ্যতেই মেন অ্যালার্টটা আসবে, আর কোথাও এর ইম্প্যাক্ট তেমন কিছু পড়বে না। এবং তাই জন্যে জলের স্তর বাড়া দেখে এই দুটি রাজ্যের যে প্রশাসন আছেন তারা অলরেডি অ্যালার্ট নিয়েছেন, তারা অলরেডি সচরাচর এবং হয়তো প্রিভেন্টিভ মেজার বা কিছু রেডি করা হচ্ছে সিচুয়েশন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি এইখানে দর্শকদের জানাবো। দেখুন, একের পর এক তথ্য কিন্তু এই নিয়ে আসতে শুরু করেছে। যেমন এটাও জানা যাচ্ছে যে কৈলাসের পথে 400 জন তীর্থযাত্রী ছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে। নেপালের রসুয়ায় হড়পা বানের পরই তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই 400 জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই ভারতীয়, 93 জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে। তিব্বত সীমান্ত পেরোনোর আগেই পুণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আজই তিব্বতের সীমান্ত পেরোনোর কথা ছিল তাদের। তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে, পর্যটন সংস্থার তরফে কথা জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইনও জারি হয়েছে। আমি নাম্বারটা একবার দর্শকদের জানিয়ে দিই, +977 985 131 6807 এবং +977 970 910 7500। আমি এইখানে রামকৃষ্ণ দত্তর কাছে একবার আসতে চাইবো। রামকৃষ্ণবাবু, এক তো দুটো কারণের কথা আমি দর্শকদের সামনে রাখলাম যেটা সম্ভাব্য কারণ হিসাবে মনে করা হচ্ছে, এর পাশাপাশি শোনা যাচ্ছে নাকি ভূমিকম্পও হয়েছে। কোথাও কি মনে হচ্ছে এর দুটো যদি একটা কারণও হয়, যে ম্যাগনিটিউডে এই জলোচ্ছ্বাসটা লক্ষ্য করা গিয়েছে সেটা ট্রিগার্ড হয়েছে ভূমিকম্পের কারণে? হ্যাঁ, এটা হতেই পারে, কেননা ভূমিকম্পর মানে যেভাবে ওয়াটার মাস নেমে এসছে তাতে কিন্তু শুধু বরফ গলা জল এসেছে বলে মনে হচ্ছে না। কেননা ভূমিকম্প হলেই একমাত্র এর সাথে মাটির বা পাথরের যে মাস মিশে গিয়ে একটা বিশাল মোমেন্টাম তৈরি করতে পারে। তার ফলে যে নদীর ওপরে যে
বাঁধগুলো দেখা গেছে, বাঁধ মানে ব্রিজগুলো দেখা গেছে সেইগুলো যেন সোলার মতন ভেসে আসছে। একদম। সুতরাং এটা বলাই যেতে পারে, আমি বলি ব্রিজটা দেখে মনে হবে একটা খেলনা গাড়ি, খেলনা গাড়ি, যেটা একটু জোরে হাওয়া দিলে যেমন উড়ে চলে যায় সেই রকম। সোলার ব্রিজ মনে হচ্ছে একদম। তো সুতরাং এই রকম একটা মাসিভ ব্রিজকে ফেলে দেওয়ার জন্য জলের যে ডেনসিটি, মানে আমি ডেনসিটি বলতে এই কন্টামিনেটেড ওয়াটার যেটা, সেটা ভীষণভাবে বেড়ে যাওয়াতেই এটা হয়েছে, আর দুপাশ সেইভাবেই ভেঙে নিয়ে এসছে। তো সুতরাং বৃষ্টির যেমন একটা চান্স ছিলই, যেটা স্যাটেলাইট ইমেজেও দেখা গেছে, কিন্তু ওটা যেহেতু অনেকটা দূরে ছিল সেক্ষেত্রে নদীর ওর সংলগ্ন নদী কী ছিল সেটা কিন্তু আমরা স্যাটেলাইট পিকচার থেকে বুঝতে পারি না। সুতরাং আর পাহাড়ি নদীতে কোনো এক জায়গায় যদি বৃষ্টি হয়, সুতরাং সেখানটায় কিন্তু নদীর গতিপথ এই রকম ম্যাসিভ ওয়াটার ফ্লোর সাথে নদীর গতিপথও পাল্টে যায়। সুতরাং এর ভয়াবহতা ক্রমাগত বাড়তেই থাকে। এটা কিন্তু একটা বিশিষ্ট পথ ধরে ফোরকাস্ট করা মুশকিল। আচ্ছা, এর মধ্যে ভারতের তরফে সহযোগিতার সম্পূর্ণ আশ্বাস নেপালকে দেওয়া হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে। সম্পূর্ণভাবে সেই দেশের প্রতিবেশী রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমি এইখানে দ্রুত একবার পার্থদার কাছে আসতে চাইবো। পার্থপ্রতিম বিশ্বাস, ধরুন এর আগে যদি আমাদের দেশের কথা পার্থদা বলি, যে যতগুলো হড়পাবান লক্ষ্য করা গিয়েছে, সেটা আপনার 2021-এর যোশীমঠের বিপর্যয় হতে পারে, বা উত্তরাখণ্ডের কেদারনাথের বিপর্যয় হতে পারে, বা আমাদের এই রাজ্যে জলপাইগুড়ির মাল নদীতে যে হড়পাবানে যেখানে 8 জনের প্রাণ চলে গেছিল। বারবার যে বিষয়টা সামনে এসেছে যে একেবারে আনপ্ল্যান আরবানাইজেশনের লক্ষ্যে যেভাবে ডিফরেস্টেশন হয়ে চলেছে, আপনার কি মনে হচ্ছে সেই ডিফরেস্টেশনের আজকে এই বিপর্যয়ের কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, দেখুন, বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, এবং বিশেষত জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভিকটিম যদি বলেন হচ্ছে মাউন্টেনিয়াস টেরেনগুলো আমাদের। ফলে এখানে দাঁড়িয়ে নদীর উৎপত্তিস্থল হচ্ছে চীনে, নদী বয়ে যাচ্ছে নেপালের উপর দিয়ে, তারপরে সেই নদী আসছে ভারতবর্ষে। ফলে একটা ট্রান্সকন্টিনেন্ট হচ্ছে মুভমেন্ট অফ এ রিভার। ফলে যদি এর আপস্ট্রিমে কোথাও কোনো ঘটনা ঘটে ওপরের দিকে, তাহলে তার ডাউনস্ট্রিমের লোকটা এফেক্টেড হবে। যেমন তিব্বতে যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমারও আশঙ্কা তাই, ফলে সেটা এফেক্টেড হচ্ছে নেপাল। ফলে এই যে এবার আমি যে ছবিগুলো আপনারা দেখালেন, যে নেপালের ওই রসুয়া গ্রাম যেটা আছে, গ্রামের পাশে যে জনবসতি এই নদীর ধারে গড়ে উঠেছে, সেটা আমাদের কেদারনাথকেও প্রায় হার মানিয়ে দেবে। এবং বিশেষত এটাকে ফ্লাড প্লোন, মানে ফ্লাড প্লেন এরিয়া বলা হয়, অর্থাৎ যেখান থেকে নদীর জল বয়ে যেতে পারে। প্রাণ চলে গেছে। হ্যাঁ, আমি সেই জন্য বলছি যে এই ভয়াবহ হড়পামান যেটা এসছে, তাতে এই যে ফ্লাড প্লেনের ওপর যত বাড়ি ঘরদুর, হোটেল, হোমস্টে যা ছিল, যেভাবে ভেসে গেছে, তাহলে সংখ্যাটা আপনারা 22-24 দেখাচ্ছেন। আমার মনে হয় না, এই আমার আশঙ্কা এটা কয়েক শত গিয়ে দাঁড়াবে আগামী 2-1 দিনের মধ্যে। না, আমি বলছি আশঙ্কা নিশ্চয়ই বৃদ্ধির আশঙ্কা আছে। নেপাল সরকার অফিসিয়ালি যেটা জানাচ্ছে, আমরা সেইটা দর্শকদের সামনে রাখছি। এক্স্যাক্টলি, সেটাই জানানো উচিত। কিন্তু এবার আমি বলছি যে একটা শিক্ষা তো কোথাও আমাদের এখান থেকে নিতে হবে, যে এই গোটা ঘটনাটা থেকে, যে তাহলে এই যে ফ্লাড প্লেন জুড়ে যে এত পরিমাণ নির্মাণ হচ্ছে, এবং ওখানে একটা মিউনিসিপ্যালিটিও আছে, ফলে তাদেরও কোনো নিয়ন্ত্রণ নেই, গোটা সরকারেরও নিয়ন্ত্রণ নেই। আমাদের দেশেও দেখেছি, আপনি মালের উদাহরণ টানলেন, এর আগে যখন গত বছর পুজোর আগে যে ঘটনা ঘটলো আমাদের এখানে উত্তরবঙ্গে বন্যা, তখনও সেই ঘটনা ঘটেছিল। ফলে একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ এ বেসিক সায়েন্স, যে বিশেষত খুব খাড়া ঢালে, বিশেষত নেপালের খাড়া ঢাল, এবং সেই ঢালটা একটা ন্যারো ভ্যালিতে এসে মেশে, যখন ওই নদীতে যদি হঠাৎ করে প্রচুর জল চলে আসে, তাহলে কিন্তু সেই নদীর দুপাশ ছাপিয়ে সেই জল চলে যাওয়ার চেষ্টা করবে, যে ঘটনা এবারও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। ফলে এই সায়েন্সটা জানা লোকের, যেটা জানা ছিল না, যে জলবায়ু পরিবর্তনের জন্য কীভাবে হচ্ছে এরকম দ্রুত জল চলে আসতে পারে। এবং আপনি উল্লেখ করেছেন, এবং আমারও আশঙ্কা তাই, যে এখানে মাইল্ড আর্থকুয়েক ট্রেমার সেখানে ডেফিনেটলি হয়েছে। অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে ল্যান্ডস্লাইড যদি হওয়ার থাকে, অ্যাক্সিলারেটেড হয়। ভূমিকম্পের প্রভাবে হিমবাহ যদি কোথাও আলগা থাকে, সেটা হচ্ছে যে নামতে থাকে। ফলে এই যে নেমে আসা হয় হিমবাহ বা ল্যান্ডস্লাইড, ভূমিধসের জিনিস, সেটা যদি ওই ন্যারো ভ্যালি নদীটার মধ্যে গিয়ে আটকে যায়, তাহলে হচ্ছে যে সেখানে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়। তারপরে ওই বিস্তীর্ণ জলের চাপে যদি কোনো একটা সময় কোনো মুখ ফেটে যায়, তাহলে গল গল করে যে পরিমাণ জল বেরোবে, এবং তারপরে তার ডাউনস্ট্রিমে যে এরিয়াগুলোকে ভাসাবে, সেটাই কার্যত এখানে হয়েছে বলে আমার আশঙ্কা। এবং এখান থেকে আমি আবারও বলছি যে আমি একটা হাইডেল পাওয়ার স্টেশনও দেখছি, একদম অবিকল আমাদের দেশের ঘটনা, যে আজকে দুপুর সকালের দিকে বোধহয় তার টানেলের আরসিসি ঢালাই চলছিল। ফলে সেখানে খড়কুটোর মতো উড়ে গেল লোকজনগুলো, সেখানে যা যন্ত্রপাতি ছিল এই নিয়ে। ফলে আমি আবার বলছি যে এই চেতাবনী, এই অ্যালার্ম, এই লেসন, এইগুলোর থেকে আমাদের নেওয়ার আছে একটাই, যে নদীর দুপাশে বসবাস করা
মানুষজনকে আমি বলছি সচেতন করতে হবে, এদেরকে বিপদ না, আমি বলছি আপনি সতর্কতার কথা বলছেন, আমি জানি না যে এখনো পর্যন্ত কোনো আগাম সতর্কতা ছিল কিনা পার্শ্ববর্তী দেশ থেকে, চীন বা তিব্বত থেকে, কিন্তু যে প্রকৃতির ছবিটা যদি দেখেন কোথাও এতটুকু মনে করার ইঙ্গিতটুকু পাওয়া যায়নি। তার কারণ রোদ ঝলমলে সকাল, নীল আকাশ, চারিদিকে মানে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে যে ভরপুর নেপাল, যেটা দেখতে নেপালে প্রচুর পর্যটক প্রতি বছর ভিড় করেন, সেটাই আজকে দেখা গেছে। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে গোপীনাথ বাবুর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে অত্যন্ত দ্রুততায় রেস্কিউ অপারেশন শুরু করার কথা, কিন্তু এই ছবি দেখে বুঝতেই পারছেন যে সেটা করতে বেশ কিছুটা সময় লেগেছে। ফলে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে উদ্ধার কাজ এক্ষেত্রে শুরু করা হয়েছে বলে মনে হচ্ছে, এবং ঠিক কি কি প্রিকশন এসব ক্ষেত্রে নেওয়া উচিত? আসলে যতটা দ্রুততায় উদ্ধার কার্য শুরু করা উচিত তার থেকে দ্রুততায় জলটা নেমে আসছে। একদম। বিকজ যেটা পার্থবাবু বললেন যে মানে স্টিপার স্লোপ, আমাদের এটা যদি অ্যালুভিয়াল প্লেন হতো তাহলে কিন্তু জলের স্পিডটা অত থাকতো না এবং জলের মধ্যে এনার্জিও অত থাকতো না। এবার যেহেতু স্টিপার স্লোপ, জলের মধ্যে এনার্জি রয়েছে এবং সেখানে ডেব্রিস ফ্লো হচ্ছে, মাড ফ্লো হচ্ছে, যেটা আমরা কাদা গোলা জল নেমে আসতে দেখছি আর কি। আর ভূমিকম্পটা একটা লজিক হতে পারে, আমি খবরে সবে তখনও শুনি সকাল থেকে, কিন্তু মানে যাই হোক না কেন আলটিমেটলি তিব্বতের একটা বাঁধ ভেঙে গেছে। আমরা ছোটোবেলায় ওই বিপ্লবের একটা গান শুনতাম, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে গেলে যে কী অবস্থা হয় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা বন্যার জন্য ডিভিসিই দায়ী। ডিভিসি কেন জল ছাড়লো? ওইখানে যদি বাঁধটা থেকে সুইচ গেট দিয়ে জলটা ছাড়া হতো তাহলে হয়তো ওই বাঁধটা ভেঙে পড়তো না। বাঁধটা ভেঙে পড়লে কি ভয়ানক বন্যা হতে পারে সেটা মানে আমরা এটা হিল ট্রেনে দেখছি, কিন্তু প্লেন ল্যান্ডেও সেরকম ঘটতে পারে। তো এই কতগুলো আমাদের চিন্তাধারা আছে, আমরা না অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলোকে ইম্পোজ করি, আমরা কিন্তু সায়েন্টিফিক ডিসিশনগুলো কখনোই খাটাই না। হ্যাঁ ঠিক আছে, একটা ড্যাম ডিজাইন করতে হবে বা একটা মাল্টিস্টোরি বিল্ডিং ডিজাইন করতে হবে, সেখানে ইঞ্জিনিয়ার থেকে ভেটিং করে নিয়ে আসতে হবে, বিকজ অ্যাডমিনিস্ট্রেটররা ওরা নাক গলাবে না। কিন্তু বাকি যে ইমপ্লিমেন্টেশনগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে হয়, সেগুলোতে বোধহয় একটু সায়েন্টিফিক ইনপুটটা ভীষণভাবে দরকার বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এইখানে ডেফিনেটলি আমাদের যারা উদ্ধার কার্যে ব্যস্ত থাকে আর কি, আমাদের দেশের কথা বলছি, এনডিআরএফ, এসডিআরএফ ইত্যাদি, নেপালেও সেরকম কিছু একটা সিস্টেম, কিছু একটা নাম দেওয়া আছে, তারা সবসময় কিন্তু অ্যালার্ট থাকে। তাদের ডেডিকেশন মানে উই ক্যানট ইম্যাজিন আর কি। আমি দেখেছি নিজে, বিশেষ করে পোস্তা ফ্লাইওভারের ক্ষেত্রেও দেখেছিলাম। তো মানে ওনারা কিন্তু অলওয়েজ অ্যালার্ট, মানে ওনারা জীবনের কোনো ভয় পান না, ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মুশকিলটা হচ্ছে বিপদটাই এত বড় যে আমরা কত মানুষকে বাঁচাবো। আজকে যেমন মানে ওই যে মানে চোখের পলকে গোটা বিষয়টা যেন ঘটে গিয়েছে। আজকে যে আগুন ধরেছিল, একেবারে আমি এখানে একটু বলে নিই, আগুন ধরেছিল, ওখানে একজন বৃদ্ধা মারা গেছে। ওখানে 65 কিন্তু মানে ফায়ার ব্রিগেডের 12টা লোক কাজ করছিল, খবরে যা প্রকাশ। মানে ওরাও চেষ্টা করেছেন যে ওই বৃদ্ধাকে তুলে রেখে, কিন্তু উনি ফ্ল্যাটের ভেতরে ইনসাইড বেডরুমে ছিলেন। মানে খবরে সবটাই খবর হচ্ছে না, এই সেখান থেকে ওনাকে বার করে আনা যায়নি, তিনি হয়েছে গেছেন। এই যে কতগুলো জায়গায় তো আমাদেরও দোষ আছে, আমরা কেন অ্যালার্ট থাকবো না, বা আমরা কেন ওই পয়েন্টগুলো ধরবো না যেখানে এই জিনিস ঘটতে পারে। আমরা একটা জিনিস জাস্ট বলে দেয় যে শুভ্রজিৎ, আকাশ কলকাতায় নীল আছে বা ওখানে নীল ছিল মানে ঝকঝকে মানে ওটা বিপর্যয় আসবে না, এটা ধারণা ভুল। কারণ ওর বিপর্যয়ের কারণ কিন্তু নীল আকাশে লুকিয়ে নেই। ওর 200 কিলোমিটার পেছনে, 150 কিলোমিটার পেছনে যে বিপর্যয়ের সূত্র ছিল তাতে লুকিয়ে ছিল। এবং মানে আমি বলতে এটা মানে ঝলমলে নীল আকাশের পেছনে যে কালো মেঘ উকি মারছে, সেটা ওখানে দাঁড়িয়ে কেউ আন্দাজ পর্যন্ত করতে পারেনি, চোখের পলকে এত বড় বিপর্যয় ঘটে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।